ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিজেপির। সন্দেহের তীর তৃণমূলের দিকে, ঘটনার নিন্দা দলটির। তিস্তা সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা, যৌথ বিজ্ঞপ্তি। সরকারি দফতরে হয়রানিমূলক সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা, প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। জামিন নামঞ্জুর, জাহাজবাড়িতে ৯ জনকে হত্যায় হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ৭ জুন। এবং শুল্ক যুদ্ধে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হলেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পণ্যের রপ্তানি আয়। ঊর্ধ্বমুখী যুক্তরাজ্য, কমেছে জার্মানিতে ইপিবির পরিসংখ্যান। ভোরের সময়ের সঙ্গে আছে আমি সাব্বিনা মজুমদার। ভারতের পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। বুধবার মধ্যম গ্রামে তার গাড়ি থামিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন গাড়ি চালকও। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন শুভেন্দু। মমতার দলের দিকে অভিযোগের তীর বিজেপির। তবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবের গাড়ি থামায় কয়েকজন। গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ, গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। ঘটনার পরপরই সেখানে পৌঁছান নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ করেন। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি। ওখানে সুশাসন জারি চলছে, কিন্তু মধ্যম গ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। গুলির ঘটনার পর নিহতের মরদেহ ও আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। গত ২-৩ দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে। তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচন পরবর্তী সব হত্যার ঘটনার তদন্তের আহ্বান দলটির। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িক পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর দাবি আরও জোরালো হয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই বলে উল্লেখ করে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। তবে ৭ মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে এদিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেছে ঢাকা। বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি সমাধানে 2011 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি চূড়ান্ত হলেও আলোর মুখ দেখেনি সেটি। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেছে সরকার। বাংলাদেশ চীন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকেও বিশেষ গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা। বুধবার বেইজিংয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ঐক্যমতে পৌঁছায় দুই দেশ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশ তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করে। তিনি আরো বলেন, বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। তাইওয়ান প্রশ্নে বাংলাদেশ দৃঢ়ভাবে চীনের পাশে আছে এবং বাংলাদেশ এক চীন নীতি অনুসরণ করে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যে ঐতিহ্যগত বন্ধুত্ব তা আরও গভীর করতে চায় বেইজিং। চীন তার সক্ষমতার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সমর্থন অব্যাহত রাখার কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। সরকারি দফতরে দ্রুত ও হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। মানবিক ও কল্যাণকর কাজে জেলা প্রশাসকদের সহযোগিতারও আশ্বাস দেন সরকার প্রধান। সংস্কৃতি বিষয়ক শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানীর আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাপনী অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। সমাপনী অনুষ্ঠানের সরকারি দপ্তরে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। জেলা প্রশাসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে যে কোনো মানবিক ও কল্যাণমূলক কাজে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয় নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। সরকার প্রধান বলেন, দেশ ও জনগণের কল্যাণে দলীয়ভাবে দেয়া ইস্তিহারে জনগণ সমর্থন জানিয়েছেন। তাই এটি এখন জনগণের এবং সরকারের ইস্তিহার, যা বাস্তবায়ন করতে হবে। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা নৈশভোজে অংশ নেন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পুশ ইন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক ও অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে কথা জানান তিনি।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশিন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজেপিকে সতর্ক নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা জুলাই আন্দোলনের সময় মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা যাচাই বাছাই করে সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। 5 আগস্টের পরে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে। এখন থেকে জেলা প্রশাসকদের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায়ে সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। বলেন, জ্বালানি সংকট নিরসনে 3 মাসের মধ্যে গ্যাস উত্তোলনের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সংলাপ শেষে ব্রিফিংয়ে সরকারের নীতি নির্ধারকরা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। 2024-এর অভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে প্রতিবেশী ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বাংলাদেশের। এর মধ্যেই দেশটির বিধানসভা নির্বাচন ঘিরে সম্পর্ক উন্নয়নে নতুন করে ভাবছে সরকার। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ ভাবনা জানতে সরকারের নীতি নির্ধারকদের নিয়ে সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্থিতিশীল। আগামীতে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনো যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায়, তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়, এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। সেগুলো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমলাতান্ত্রিক ধীরগতিতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। জ্বালানি সংকট মেটাতে 3 মাসের মধ্যে নতুন গ্যাস উত্তোলনের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন, আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, জ্বালানি চাহিদা মেটাতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমদানির প্রক্রিয়া চলমান। বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জ্বালানির ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কিভাবে গভর্নমেন্ট
দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে। সংলাপে দেশীয় অংশীজনদের পাশাপাশি অংশ নেন বিদেশি কূটনীতিকরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলার আসামি জলিল মণ্ডলের আইনজীবী কথা জানান। 3 সদস্যের বিচারিক প্যানেলের শুনানিতে তার জামিন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 58 জন নিহত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি এই তথ্য জানানোর পর নতুন করে গতি পায় এই মামলা। মামলার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, যাকে গত 30 মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার শুনানি হয়। এদিন তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। তবে জামিন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আমি 2020 সন থেকে হার্টের রোগী, আমার 7টা ব্লক আছে এবং আমি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলাম এবং থাকার জন্যই মূলত আমি হেলথ গ্রাউন্ডে আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। জামিনের আবেদন শুনানি অন্তে একাধিকবার শুনানি হয়েছে। গত তারিখে মেডিকেল রিপোর্ট চাওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের কাছ থেকে। জেল কর্তৃপক্ষ আজকে একটা মেডিকেল রিপোর্ট সাবমিট করে কিছু পরীক্ষা দিয়েছে। আমি যে অসুস্থ এটাও মেডিকেল রিপোর্টে এসছে। শাপলা চত্বরে মহাসমাবেশের সময় আব্দুল জলিল ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন। ফলে সমাবেশে কখন কিভাবে কি হয়েছিল এসবের আদ্যোপান্ত তার জানা। সেই কারণে মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ পোষণ করেছেন তিনি। এই মামলার ন্যায় বিচারের জন্য, এটার ন্যায় বিচার হোক আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। আইনজীবী জানান, আব্দুল জলিলের এই আগ্রহের ব্যাপারে ট্রাইব্যুনাল কোনো ধরনের মন্তব্য করেননি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 6 জুন থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জুন মাসের মধ্যেই সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে এবং পরে বিভাগীয় শহর ও বড় জেলাসমূহ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের মাধ্যমে আগামী মাসের মধ্যেই মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সকল সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে আনা হবে। 2024 সালের জুলাইয়ে সহিংস পরিস্থিতি ও গণ অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। ভোরের সময় আরো থাকছে, কোরবানির হাট ও পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। গোয়েন্দা নজরদারিতে জাল টাকার কারবারিরা। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল। সচিবালয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, চুক্তির অধীনেই বাণিজ্য বাড়াতে চায় দুদেশ। দেশের স্বার্থ রক্ষা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য বাড়াতে এক এক দেশ নয়, সব দেশকে সঙ্গে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির শর্ত নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা, তবে থেমে নেই বাস্তবায়ন। এরই মধ্যে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে সরকার। পররাষ্ট্র বাণিজ্য ও পরিবেশ মন্ত্রীর পর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে এই চুক্তি কাজে লাগাতে চায় বাংলাদেশ।
বর্তমান সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমরা যেটা গুরুত্ব দিয়েছি বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে। শুধু একক কোনো রাষ্ট্রের সঙ্গে নয়, বাণিজ্য বাড়াতে সব দেশের সঙ্গেই আলোচনা চলছে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন এবং এটাই আসলে নম। এবং সেই জন্যেই বাণিজ্য চুক্তি নিয়ে ভবিষ্যতে আরও সংলাপ হবে বলে জানান উপদেষ্টা। সেগুলো সম্পর্কে অগ্রগতি হোক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক যুদ্ধে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়লেও দেশটিতেই বাড়ছে বাংলাদেশের পণ্যের রফতানি আয়। এমন পরিসংখ্যানই দিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। একই সময়ে এক এক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্যে যুক্তরাজ্য বেড়েছে, তবে ধারাবাহিকভাবে কমেছে বাংলাদেশি পণ্যের তৃতীয় শীর্ষ গন্তব্য জার্মানিতে। গেল বছরের 2 এপ্রিল ট্রাম্পের শুল্কযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে বদলে যেতে থাকে বিশ্ব অর্থনীতির পরিচিত রূপ। শুল্কাতঙ্কে অনেকটাই থমকে যায় আমদানি রফতানি। আগস্টে মার্কিন শুল্কনীতি কার্যকর হলে এর নেতিবাচক প্রভাব পড়ে খোদ যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে। বর্ধিত পণ্যমূল্য ও মূল্যস্ফীতির ধাক্কা সামাল দিতে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেন ভোক্তারা। এমন বাস্তবতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশি পণ্যের রফতানি আয়। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য 2025-26 অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি হয়েছে $736 কোটি 19 লাখ। 2024-25 অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল $718 কোটি 67 লাখ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় প্রায় 2.5% বেড়েছে। এদিকে মাস ব্যবধানে প্রায় 23.5% রফতানি আয় এসেছে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রফতানি হয়েছে $387 কোটি 51 লাখ পণ্য। তবে ঘুরে দাঁড়াতে পারেনি রফতানি আয়ের হিসেবে তৃতীয় অবস্থানে থাকা জার্মানি। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশটি থেকে রফতানি আয় এসেছে $386 কোটি 18 লাখ। গেল অর্থবছরের একই সময়ে ছিল $436 কোটি 49 লাখ। অর্থাৎ বছর ব্যবধানে জার্মানি থেকে বাংলাদেশি পণ্যের রফতানি আয় কমেছে 11.5%-এর বেশি। শিমুল হোসেন, সময় সংবাদ। মূল্যস্ফীতি আবারও 9% ছাড়ালো। শুধু তাই নয়, এবার শহরের চেয়ে গ্রামের মানুষের খরচ বেড়েছে, এমন তথ্যই দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সেপ্টেম্বরের পর আবারও পরিবহন ব্যয় বৃদ্ধি সহ খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি উঠল সর্বোচ্চে। মানুষের আয় বৃদ্ধির খবরও মিলেছে সংস্থাটির হালনাগাদ মাসিক প্রতিবেদনে। 9.13 থেকে কমে মার্চে সার্বিক মূল্যস্ফীতি 8.71% নামায় জনজীবনে যে স্বস্তির বার্তা দিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস, পরের মাস এপ্রিলেই উড়ে গিয়ে মূল্যস্ফীতি 9.04% ঠেকিয়ে জানান দিল দৈনন্দিন ব্যয় বৃদ্ধির চাপ পড়েছে মধ্যবিত্ত সহ সাধারণ মানুষের কাঁধে। বুধবার প্রকাশিত বিবিএস মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি খানিকটা বেড়ে 8.24% থেকে 8.39% উঠলেও বড় ব্যবধানে বেড়েছে খাদ্য বহির্ভূত খাতের ব্যয়। 9.09% থেকে বেড়ে এ খাতের মূল্যস্ফীতি ঠেকেছে 9.57%, যা গেল সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। শিল্পমুখী অর্থনীতিতে সাধারণত নগর জীবনে আয়ের সুযোগ বেশি থাকলেও বিবিএস এর পরিসংখ্যান বলছে গেল মাস এপ্রিলে শহরের মানুষের তুলনায় দৈনন্দিন জীবনে ব্যয় বেশি বেড়েছে গ্রামীণ জনগোষ্ঠীর। জ্বালানির খাতের যে একটা চাপ, এখানকার যে শক, তো সেটি কিন্তু কিছুটা ট্রান্সমিশন হয়েছে। তো যতটুকু হয়েছে সেটিও কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু অনেক বেশি, বিশেষ করে আমাদের যারা দরিদ্র জনগোষ্ঠী, শ্রমজীবী, সীমিত আয়ের মানুষ, তো তাদের জন্য আসলে এমনিতেই মূল্যস্ফীতি অনেক উচ্চ ছিল এবং তাদের জীবন কিন্তু অনেকটাই অসহনীয় অবস্থায় আছে এই মুহূর্তে। তো এটার পাশাপাশি যে অতিরিক্ত মূল্যস্ফীতি, সেটার চাপ বহন করা কিন্তু এই সীমিত আয়ের দরিদ্র আয়ের মানুষের জন্য কিন্তু অনেকটাই কঠিন। শহরে সার্বিক মূল্যস্ফীতি 9.02% হলেও গ্রামে হয়েছে 9.05%। খাদ্যপণ্য ব্যয়ের ক্ষেত্রে শহরে খরচ বেশি বাড়লেও শিক্ষা, চিকিৎসা, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতে গ্রামের মানুষের তুলনামূলক ব্যয় বেড়েছে অনেক বেশি। এ খাতে এক বছর আগের তুলনায় গেল মাসে শহরবাসীর ব্যয় 9.15% বেড়েছে, আর গ্রামের মানুষের বেড়েছে 9.81%। এমন ব্যয় বৃদ্ধির চাপের মধ্যেও অবশ্য আয় বৃদ্ধির খবরও দিয়েছে বিবিএস। সামান্য হলেও কৃষি, শিল্প ও সেবা, এই 3 খাতেই বেড়েছে মানুষের আয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
হাম আতঙ্কের মধ্যে দেশে নতুন সংকট শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র 1200 কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা 7000-এর বেশি। এক সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছেন পরিচালক। সংকটের জন্য আবারও বিগত সরকারের অবহেলাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1654 জন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। 2 মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে 3 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 42,000। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতালে ঘুরে নষ্ট হয় সময়। শরীরে র্যাশ উঠছে, পরে বললো যে এগুলো অ্যালার্জি। অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। নারায়ণগঞ্জ বিষ্টু দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। ডাক্তার বললো না ঠিক হয়ে যাবে, বাসায় যান। পরে দেখি না, ও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ছাড়ছে না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র 1200 নমুনা পরীক্ষার কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা 7000-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী 1 সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্বল্পতা না, ঠিক আমাদের কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। WHO ছাড়া এই কিট কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে চাহিদা দিয়েছি, আউটব্রেকের আগেই। কিন্তু WHO এগুলো প্রসেসিং করে প্রোডাকশন করে আমাদেরকে দিতে একটু ডিলে হচ্ছে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে। সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা 15 লাখ ডোজ হাম রুবেলা টিকা এবং 90,000 টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। 10 মের মধ্যে সব ধরনের 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগ জুড়ে শুরু হয়েছে ব্যাপক টিকাদান কর্মসূচি। তবে এতে বড় বাধা স্বাস্থ্যকর্মী সংকট। বিভাগের 10 জেলায় 20,909টি পদের বিপরীতে শূন্য প্রায় 1/3। এতে অনেক এলাকা ব্যাহত হচ্ছে নিয়মিত টিকা কার্যক্রম, বাড়ছে ঝুঁকি। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সুভাষ চন্দ্র গায়েন খুলনার বটিয়াঘাটার 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তবে জনবল সংকটে সপ্তাহে 2 দিন 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই উপজেলার জলমাই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। ডিউটি ছাড়াও আমাকে অতিরিক্ত এখান থেকে একটা নদী পার হয়ে 20 কিলো দূরে দায়িত্ব পালন করতে হয়। স্বাস্থ্য সহকারী পদ এখানে আজ বিগত প্রায় 12 থেকে 15 বছর নিয়োগ হয় না। হামের প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা বিভাগ জুড়ে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে সুভাষ চন্দ্রের মতো সব স্বাস্থ্য সহকারীর কাঁধে এখন অনেক দায়িত্ব। তবে জেলায় 392টি স্বাস্থ্য সহকারীর পদের বিপরীতে কাজ করছেন মাত্র 150 জন। এতে স্বাস্থ্য সেবার চাকা চললেও গতি কম। একই চিত্র পুরো খুলনা বিভাগে। 10 জেলায় 20,909টি পদের বিপরীতে কর্মরত 14,021 জন, অর্থাৎ প্রায় 1/3 পদই শূন্য।
অন্যান্য পদেও জনবল সংকটের একই চিত্র। এতে একজন কর্মীকে একসঙ্গে টিকাদান, ইপিআই, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ 10 ধরনের দায়িত্ব পালন করতে হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন, দীর্ঘদিন ধরে শূন্য পদ পূরণ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিটা ওয়ার্ডে হচ্ছে 2 জন করে স্বাস্থ্য সহকারী থাকার কথা, সেক্ষেত্রে একজন স্বাস্থ্য সহকারী আছে। এমন ওয়ার্ড আছে যেখানে স্বাস্থ্য সহকারী নেই। 2015 সালের পর থেকে শুধু আশ্বস্তই করে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগের ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ে বৃহৎ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত অভিজ্ঞ জনবল। তবে সেখানে ঘাটতি থাকায় চাপ ও সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। জনবল দরকার, আর একটা হলো আমার ভ্যাকসিন দরকার। তো এই ক্ষেত্রেও সরকার যদি জনবল নিয়োগ না দেয়, তাহলে কিভাবে এই শিশুদের শনাক্ত হবে, কিভাবে তারা টিকা পাবে? যদিও স্বাস্থ্য বিভাগের দাবি, সংকট কাটাতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও সিনিয়র নার্সদের কাজে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি নতুন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়েও কাজ চলমান রয়েছে। পুরো বিভাগে 10 জেলার ভিতরে 4টি জেলায় কিন্তু নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকিগুলি নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে আছে। খুলনা বিভাগে 15,97,821 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। হামের শিশু মৃত্যুর ঘটনায় বিচার ও উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। অভিযোগ করেন, যথাসময়ে কার্যকর পদক্ষেপ না নেয় পরিস্থিতি ভয়াবহ হয়েছে। সড়ক নির্মাণে টেকনিক্যাল এক্সপার্টদের দুর্নীতি করার সুযোগ বেশি, তাই জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই বলে জানান রাজুক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, যারা দুর্নীতি করবে তাদের আইনের আওতায় আনতে হবে। পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানেও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি। সরকার উচিত এই শিক্ষা ব্যবস্থা করা উচিত, কিন্তু আমাদের দেশে যেহেতু অনেক ধরনের জটিলতা আছে, যার জন্য এটা অ্যাকচুয়ালি আমাদেরকে জবাবদিহিতা, ন্যায় বিচার এটা নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা ফেয়ার অর্ডারের মধ্যে আছি, স্টেট অর্ডার, যেই যাক, দলের লোক যাক, কোনো অন্যায় আবদার শোনার কোনো দরকার নেই। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিবাদী সরকার দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। স্বাধীনতা বিরোধী যারা রয়েছে তারা কোনোদিনও বাংলাদেশকে আবারও দখল করে তাদের মতো করে সেটাকে দখল করে নিয়ে যেতে পারবে না। যতদিন আমরা জীবিত আছি আমরা এই লড়াইটা চালিয়ে যাব। যে লড়াইটা আপনারা করেছিলেন ৭১ সালে, সেটা চলমান রয়েছে। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শকেই কিন্তু আমরা বাস্তবায়ন করছি। ভোরের সময় আরও থাকছে, গত অর্থ বছরের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানি কমেছে 25%, দাম কমেছে কেজিতে 200 টাকা পর্যন্ত। চোরাই পথে পাচার হয়ে আসায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডিএমপি কমিশনার বলছেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। কোরবানির ঈদ ঘিরে বুধবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কোরবানির পশু আনা নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। হাটকে কেন্দ্র করে সড়কে যানজট ঠেকাতেও নেওয়া হয়েছে পরিকল্পনা। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও
আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। পুরো গাবতলী হাট আশপাশের সড়ক পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। হাট কেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের নেয়া পদক্ষেপের কথা জানান। বলেন, জাল টাকার কারবারিরা আছে গোয়েন্দা নজরদারিতে। ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজরা আছে তাদেরকেও আমরা যে কোনোভাবে হোক আইনের আওতায়, অ্যারেস্টের আওতায় আইনা আমরা ব্যবস্থা নিব। জাল নোটের কারবারি কিছু না করতে পারে সেজন্য আমাদের স্পেসিফিক গোয়েন্দা তথ্য দিয়ে কারা কারা এটা করে তাদেরকে ধরার জন্য অভিযান চলবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এবার পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। আমরা গরু হাটগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে ইজারা দিয়ে থাকি। ইজারা দেওয়ার আগে কিন্তু পত্র পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে যিনি সর্বোচ্চ করদাতা হয়, দরদাতা হয় এবং তাদের কাগজপত্র যদি সব সঠিক প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা কিছু শর্ত থাকে, সেই শর্ত আরোপ করে আমরা তাদেরকে ইজারা দিয়ে থাকি। ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও মোতায়েন থাকবে পশুর হাটে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় কোরবানির জন্য যশোরে 1,17,977টি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। গোখাদ্য সহ পশু পরিচর্যায় বেড়েছে খরচ। এই অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের শঙ্কা তাদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গবাদি পশুর উৎপাদন বাড়াতে খামারিদের সহযোগিতা করা হচ্ছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খামারিদের। পরম যত্নে চলছে পশু পরিচর্যা। যশোরের ৮ উপজেলার বিভিন্ন খামারে নজর কাটছে শাহিওয়াল, সিন্ধি এবং ফ্রিজিয়ান জাতের গরু। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বেশি, তার উপর পরিচর্যা খরচও বাড়ছে। এই অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসান গুনতে হবে তাদের। প্রত্যেকটা বছরই তো আশা করে থাকি আমরা খামারিরা যে সারা বছর পরিচর্যা করে, পরিষ্কার করে, যত্ন সহকারে লালন পালন করে একটা লাভের আশায় সবাই থাকে। দুপুরবেলায় 20 কেজি ঘাস আর আপনার 3 কেজি বিচলি দিয়ে খাবার দিয়ে এদেরকে দিনে 2 বার গোসল করাই, এদেরকে সুন্দর পরিবেশে রাখি। এটা ঈদে বিক্রি করার জন্য এটাকে প্রস্তুত করতেছি। প্রতিটা জিনিসের খরচ বেড়ে গেছে, যে কারণে একটু সংশয় আছে যে গরু পালছি, দেখা যাচ্ছে যে গরু নির্দিষ্ট দাম পায় কিনা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, বছর জুড়ে খামারিদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। যে সমস্ত খামারি গরু হৃষ্টপুষ্টকরণ করেছে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এবার কোনো অংশে গরু সংকট হবে না, বরং যশোরে এটা উদ্বৃত্তই আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে যশোর জেলায় 13,640 জন খামারি রয়েছে। এবছর 1,17,977টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে গরু 36,259টি, ছাগল 81,276টি ও ভেড়া 442টি। সময় সংবাদ, যশোর। কোরবানির ঈদে অধিক লাভের আশায় গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। গোখাদ্যের দাম বাড়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় অনেকে। পশুপালনে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। কুষ্টিয়ায় প্রায় 20,000 খামারে কুরবানির ঈদকে সামনে রেখে 2 লাখ পশু পালন করছেন খামারিরা। বেশি দামের আশায় গবাদি পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন তারা। সম্পূর্ণ সুষম খাবার দিয়ে গরুগুলো মোটাতাজাকরণ করা হচ্ছে বলে জানায় খামারি। গোখাদ্যের দাম বাড়ায় চলতি মৌসুমে পশুপালনে বেশি খরচ হচ্ছে কৃষকদের। গরুর সঠিক দাম না পেলে লোকসানে পড়ার শঙ্কা তাদের। আনুষঙ্গিক অন্যান্য সকল খাদ্যদ্রব্যের মূল্য অনেক বেশি, যে কারণে এবারে আমাদের প্রোডাকশন করতে যে পরিমাণ খরচ হচ্ছে, সেই পরিমাণ বাজার আমরা এখনো দেখছি না। ইন্ডিয়ার গরু ঢুকে পড়ে, খামারে লস হলে তো খামার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা বাজারটা পালে যাতে আমরা কিছু টাকা লাভবান হতে পারি, এটাই আমার চাওয়া। গরু পালনে নিয়মিত মনিটরিং করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রতিবারের মতো এবারও আমাদের খামারিরা কুরবানির উদ্দেশ্যে তাদের গরুর গবাদি পশু লালন পালন করছেন সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে। আমাদের কুষ্টিয়া জেলায় আমরা আমাদের খামারিদেরকে সঠিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালনের জন্য আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। রোগবালে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন যে ব্যবস্থা সেটি আমরা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় চাহিদা থেকে প্রায় 1 লাখ বেশি গরু পালন করেছে খামারিরা। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। 2 সপ্তাহ পর হাওরে রোদের ঝলক
সুনামগঞ্জ কিশোরগঞ্জে ধান শুকাতে ব্যস্ত কিষানি। নেত্রকোনা হবিগঞ্জে পানি কমলেও বাড়ছে মৌলভীবাজারে এখনও হাওর অঞ্চলে ডুবে আছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ধান কেটে আনা কঠিন হয়ে পড়েছে। নষ্ট হওয়ার শঙ্কায় কম দামে ফসল বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। 2 সপ্তাহ বৈরী আবহাওয়া শেষে হাওর অঞ্চলে দেখা মিলল রোদের, এতে খানিকটা স্বস্তিতেই কৃষক। তপ্ত রোদে কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে ধান শুকানোর ব্যস্ততা, রাস্তা কিংবা বাড়ির উঠানে কর্মমুখর কিষানি। সরকার ধান কেনা শুরু করলেও সময় মতো শুকাতে না পারায় বিক্রি করতে পারছেন না তারা। বাধ্য হয়ে কম দামে কাঁচা ধান বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। ধানগুলা মনে হয় আসছে, এই ধানগুলা হয়তো আস্তে আস্তে শুকানি হচ্ছে। রোদ দিচ্ছে, সে কারণে ধান নিতে পারতেছি। আরো 15 দিন হলে আমরা ধানটা বাড়িতে নিতে পারবো। রৌদ্রটা বালা রকম ভাবে আমরা পাই, তাহলে যতগুলা ধান নষ্ট হইছে তো হইছে, আর যেগুলা বাড়িতে আনতাম পারছি এগুলারে হুকানি যাইব। নেত্রকোনা ও হবিগঞ্জের হাওর এলাকায় কমছে পানি, তবে এখনও ডুবে আছে হাজার হাজার হেক্টর জমির ধান। কৃষকরা বলছেন শ্রমিক সংকট ও আকাশ ছোঁয়া মজুরির কারণে পানি থেকে সব ফসল কেটে আনা কঠিন হয়ে পড়েছে। উজানের ঢলে মৌলভীবাজারে আবারও বাড়ছে হাওরের পানি। হাকালুকি, কাউয়াদিঘি সহ বেশ কয়েকটি হাওরে নষ্ট হয়ে গেছে প্রায় ৩,৫০০ হেক্টরের বোরো ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জলাবদ্ধতা নিরসনে এবার জোরে সোরে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষার আগে কাজের গতি আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মিলে গঠন করা হয়েছে 6টি আলাদা কমিটি। কারো কাজের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। বর্ষা মৌসুম শুরুর বাকি আরও অন্তত 2 মাস, কিন্তু এবছর বৈশাখের বর্ষণে বন্দরনগরীর প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা তলিয়ে যায় পানিতে। নানা মহলের সমালোচনার মুখে সিটি মেয়র। বর্ষার আগেই পরিস্থিতির উন্নয়নে তাই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন নগরপিতা, দিচ্ছেন দিক নির্দেশনা। কাজের গতি বাড়াতে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 6 কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে 6টি আলাদা কমিটি। উপকমিটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্মিরা কাজ যদি বা করছে সেক্ষেত্রে আমাদের যারা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার তাদেরও দায়িত্ব আছে। নগরীর হিজড়া ও জামাল খান খাল সহ নানা খালের ড্রেন, কালভার্ট, সংযোগ নালা ও সড়কের সঠিক চিত্র তুলে ধরবে কমিটি। দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি 41টি ওয়ার্ডের সেবকদের কাজের তদারকিও করবেন তারা। এই কমিটিটাই বেসিক্যালি আমরা একটা টিম হিসেবে কাজ করব। সবাই খুবই আন্তরিক, আমরা সব ডিপার্টমেন্টের সাথে চেষ্টা করছি, সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা যে 6টা কমিটি করেছে মেয়র মহোদয় আমাদের, এটা হলো ওদের 36টা খালের সাথে ওদের কাজ কতটুকু আগালো, ওটার সাথে আমাদের কাজের কি পরিমাণ অগ্রগতি হলো, এটাকে আমরা সামঞ্জস্য করব। গেল সপ্তাহে চট্টগ্রাম এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওই সময় মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে জলাবদ্ধতা কমাতে 19 সদস্যের একটি আলাদা কমিটি গঠন করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মের শেষ দিকে ঘূর্ণিঝড় হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কা নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনও পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে, গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে 76%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল, নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি, ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন যে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমি বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি।
শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি, ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় ৭৬% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল, শক্তিশালী একটা পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টাল ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বর্ষার শুরুতে বাগেরহাটের নদী ও খাল থেকে দেশি মাছের সরবরাহ বেড়েছে মাছের বাজারে। বিস্তারিত জানাতে বাগেরহাটের সাইনবোর্ড বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বাগেরহাটে আসলে পাইকারি মাছের হাটগুলো আজকে সকাল থেকেই আসলে জমে ওঠে এবং সকালে কিন্তু আলো ফোটার সাথে সাথে আসলে বিভিন্ন ঘের এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ নিয়ে এসে এই পাইকারি হাটে আসলে বিক্রি করা হয়। আমরা যদি দেখি যে আসলে বাগেরহাটের যে সাইনবোর্ড বাজার, এটা একটা পাইকারি হাট। এখানে প্রায় 150 থেকে 200 আসলে পাইকাররা কিন্তু এখানে প্রতিদিন যে মাছ এখানে ক্রয় করে, এবং বিভিন্ন ধরনের যে দেশীয় মাছ রয়েছে যেমন রুই, কাতলা, মৃগেল, মিনার কাপ এবং চিংড়ি মাছ, পাঙ্গাস, তেলাপিয়া, মাগুর, পাবদা সহ বিভিন্ন যে প্রজাতির যে দেশীয় মাছ রয়েছে সেই মাছের আসলে এখানে কিন্তু বিক্রি হয়। তবে একটু যদি জানিয়ে রাখি আসলে এখন কিন্তু অফ সিজন, যে এই মাছের আসলে এই সিজনটা আরো 2 থেকে 3 মাস পরে শুরু হবে। তবে প্রতিদিন এখানে প্রায় 1.5 কোটি টাকার মাছ আসলে বেচা বিক্রি হয়। তবে সিজনে কিন্তু প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মাছ কিন্তু এখানে প্রতিদিন বিক্রি হয়। যদি বলি যে এবার কিন্তু যে এই সম্প্রতি যে মাছের ঘেরগুলো আসলে শুকিয়ে যায়, নতুন করে মাছ দেওয়া শুরু হয়েছে, এই কারণে মাছের সরবরাহ কম। তবে মাছের দাম কিন্তু কিছুটা বেড়েছে, কেজি প্রতি 100 থেকে 150 টাকা মানে প্রতি কেজিতে বেড়েছে। বিভিন্ন সাইজের মাছ কিন্তু এখানে বিক্রি হয়। আমরা যদি এখানে দেখাই যে আসলে মিনার কাপ, তেলাপিয়া মাছ এবং ছোট ছোট রুই মাছ এবং এখানে পাঙ্গাস মাছ কিন্তু আসলে বিক্রি হচ্ছে। পাইকারি কিন্তু আসতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে বেচা বিক্রি শুরু হবে। আমরা যদি বলি যে এবং তারা কিন্তু ভ্যানে এবং যার যার মতন এই এলাকার আসলে ঘের অঞ্চল, এই ঘেরের থেকে মাছ তারা কিন্তু এবং খাল বিলের থেকে মাছ তারা ধরে নিয়ে এসে এবং প্রতিদিন কিন্তু ভোরে হাটে বিক্রি হয়। আমরা কথা বলছিলাম এখানে পাইকাররা, তারা বলছেন যে তারা দূর দূরান্ত থেকে এখানে মাছ ক্রয় করে এবং তারা কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন হাট বাজারে নিয়ে আসলে বিক্রি করেন এবং তাদের কিন্তু এখান থেকে সংসার চলে। তবে এখানে যারা প্রায় 21টি আড়ত রয়েছে এবং প্রতিটি আড়তেরই সাথে কিন্তু একটা সংযোগ রয়েছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু মাছ আসলে বিক্রি করছেন এবং এই মাছ বিক্রি করে এখান থেকে কিন্তু লাভবান হচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে এই মাছ কিন্তু ঢাকা সহ চট্টগ্রাম, ফেনী এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই মাছ কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। এবং এই যে মাছ আমরা দেখেছি বিভিন্ন সাইজের 8 থেকে 10 কেজি এবং বিভিন্ন ওজনের মাছ কিন্তু এখানে আসলে বিক্রি হয়। এবং আজ যদি আমরা বলি যে আসলে এখন কিন্তু মাছ আসলে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে এবং তারা কিন্তু মাছ পাইকারি এখান থেকে কিনে নিয়ে যাবেন এবং হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে। এবং প্রতিদিন সকালে কিন্তু এই দেশীয় মাছের হাটটি এবং সরগরম হয়ে থাকে। এবং এই ছিল আমার কাছে মাছের হাট থেকে সবশেষ। দর্শক, বাগেরহাটের মাছের বাজারের সবশেষ তথ্য দিচ্ছিলেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। বরিশাল থেকে নিখোঁজের 3 দিন পর কক্সবাজারে অচেতনভাবে পাওয়া গেছে স্কুল ছাত্র সৌরভ দাস শানকে। অচেতন অবস্থায় পেয়ে থানায় নিয়ে আসে 2 ব্যক্তি। সৌরভের দাবি, অজ্ঞাত ব্যক্তি ঠিকানা পড়তে বলতেই জ্ঞান হারায় সে। বরিশাল থেকে নিখোঁজ হয়ে কিভাবে কক্সবাজারে পৌঁছলো সৌরভ, সেই রহস্যের উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। নিখোঁজের 4 দিন পর কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে বরিশালের কালেক্টর স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ দাস শানকে। মঙ্গলবার দিনগত রাত 2টার দিকে ব্রিজে অচেতন অবস্থায় পড়েছিল সৌরভ। তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যায় স্থানীয় 2জন।
গত 2 মে মায়ের নির্দেশে বিকাশ থেকে টাকা তুলে কিনতে গিয়েছিলেন খিচুড়ি। অর্ডার করে রাস্তায় হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত ব্যক্তি সাদা কাগজের ঠিকানা পড়তে বলে তাকে। তা পড়তে চোখের সামনে জ্ঞান হারায় সৌরভ। খিচুড়ি আমি অর্ডার দিয়ে তারপর বের হয়ে আমি একটু সামনে হাঁটতে আসলাম, তারপর মধ্যবয়সী বা একটু আগে সে আমাকে একটা অ্যাড্রেস দেখাইছিল, সেই অ্যাড্রেসটা একটু ধারে নেওয়ার পরে আর এখন পর্যন্ত আমার কিছু মনে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সকল সেক্টরের যারা ছিল আমাদের সহযোগিতা করছে, বিভিন্ন সময় খোঁজ খবর নিছে, আমাদের সাহস দিয়েছে যে না ঠিক আছে আমরা দেখতেছি। আমরা উদ্বিগ্ন ছিলাম, আমাদের পুরো ফ্যামিলি উদ্বিগ্ন ছিল। ওর দ্বারা তো আরও এরকম বাচ্চারা এরকম হইতে পারে, তা আমার মতে এটা তদন্ত হলে হয়তো বা আরও ভালো কিছু হইতে পারে, ওর দ্বারা আরও অন্য বাচ্চাদেরও ভালো হইতে পারে পরিবারের জন্য। স্কুল ছাত্রের রহস্যঘেরা নিখোঁজের ঘটনা নিয়ে রীতিমতো বিস্মিত কক্সবাজার ঈদগাঁও থানা পুলিশ। তারা জানান পকেটে থাকা বাসের টিকিট থেকে জানতে পেরেছেন নিখোঁজের পর থেকে ওই স্কুল ছাত্র ঘুরেছেন দিনাজপুর, বিরামপুরেও। ভিকটিমের কাছ থেকে আমরা 2টি টিকিট পাই। টিকিটের উপরে তার ডাক নাম দেওয়া ছিল, একটি মোবাইল নাম্বার ছিল, টিকিটের ভিতরে একটি মোবাইল নাম্বার ছিল। উপরে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ভিতরে যে মোবাইল নাম্বারটি সেটিতে আবার 2টি ডিজিট কম দেওয়া আছে। পুলিশ বলছে কিভাবে এবং কারা শানকে অচেতন করলো তা জানা যাবে তদন্তের পর। প্রচলিত যে আইন ও বিধির আলোকে আমরা এই বিষয়ে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। বরিশালের ভাটিকানা গ্রামের সজল দাস ও মিতু দাসের প্রথম পুত্র সৌরভ দাস শান। সৌরভের পিতা সৌদি প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে। এপিবিএন জানায় অজ্ঞাত কয়েক যুবক মোহাম্মদ কামালকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বুকে ও মাথায় গুলি লাগে তার। গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জড়িতদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে নারী পোশাক কর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে পূর্ব নিমাই কাশারি এলাকায় নিজ ভাড়া বাসা থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান পার্শ্ববর্তী বাঘমারা এলাকার মামুন ওরফে রুবেলের সঙ্গে 3 বছর আগে বিয়ে হয় পোশাক শ্রমিক বর্ষার। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও রুবেলের সাথে যোগাযোগ ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রাতে ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তালা ভেঙে ঘরের ভেতর থেকে বর্ষার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। রাজশাহীর কাকনহাট মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন সভাপতি নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে কাকনহাট বাজারে কর্মসূচি পালন করেন কলেজে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি। এ সময় বক্তারা অভিযোগ করেন সম্প্রতি প্রায় 87 লাখ টাকা আত্মসাতের দায়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ সুজাউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে, অথচ কলেজের প্যাডে করা আবেদনের প্রেক্ষিতে পরিচালনা পর্ষদের নতুন সভাপতি হিসেবে সারওয়ার জাহানকে নিয়োগ দেওয়া হয়। এ কারণে নতুন সভাপতির নিয়োগ বাতিল ও বরখাস্তকৃত অধ্যক্ষ সুজাউদ্দিনের শাস্তির দাবি জানান তারা। কুমিল্লায় 56 টাকায় ফিতে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 101 জন। কোনো ঘুষ, তদবির কিংবা হয়রানি ছাড়াই স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে 112 জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে 101 জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এক যুগের বেশি সময় পার হলেও খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বার সিপই ইয়ার্ড সড়ক নির্মাণ শেষ হয়নি। খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। মাত্র 4.25 কিলোমিটার সড়কের কাজ এক যুগেও শেষ না হওয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। নিয়ামুল হোসেন কোচের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট।
সড়কে জমে থাকা পানিতে ডুব দিয়ে অভিনব প্রতিবাদ এই যুবকের। খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়ক নির্মাণ কাজ শেষ করার দাবিতে কখনো মানববন্ধন, আবার কখনো ভাঙা সড়কে জমে থাকা পানিতে ধান রোপণ করে প্রতিবাদ অব্যাহত রেখেছেন নগরবাসী। তবে দীর্ঘ 13 বছর পার হয়েছে, দফায় দফায় সময় বেড়েছে, ব্যয় বেড়েছে 3 গুণ, বদলায়নি দৃশ্যপট, উপরন্তু 9 মাস ধরে পুরোপুরি বন্ধ নির্মাণ কাজ। 3.78 কিলোমিটার সড়কটি ঘুরে দেখা যায় সংস্কারের অভাবে রূপসা সেতুর অ্যাপ্রোচ অংশের গর্তগুলো এখন ডোবায় রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বছরের পর বছর সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে নগরবাসী। সামনে পিছন দেখেন ভেঙে গেছে গাড়ির, এই রাস্তার অবস্থা জম্মের খারাপ। যেতে যাবো খালি ব্রিজ নামাতে লাগবে 1 ঘন্টা। গাড়ি মনে হচ্ছে কি যে খাল দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। গাড়ি অনেক পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাও গেছে। বৃষ্টির সময় তো অবস্থা আরো অনেক বেশি খারাপ হয়ে যায়, অটো একদম উল্টে যাওয়ার মতো অবস্থা। দ্রুত এই রাস্তার উন্নতি হোক, যাতে মানুষের চলাচলের সুবিধা হয়। কেডিআর যেন দ্রুত কাজ করে আমাদের ভোগান্তি থেকে আমাদের রেহাই দেয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায় 2013 সালে একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ সহ অন্যান্য জটিলতায় কাজ শুরু হতে সময় লাগে 2020 সাল পর্যন্ত। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা মেয়াদ ও মূল্য বাড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স 2024 সালের জুন পর্যন্ত অর্ধেক কাজও শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে কেডিএ। দীর্ঘ এই সময় কাজ শেষ না হওয়ায় কেডিএর অব্যবস্থাপনাকেই দায়ী করছেন নাগরিক সমাজ ও অর্থনীতিবিদরা। প্রশাসন বলছে আমরা কাজ দিয়েছি, ঠিকাদার কাজে ডিলে করছেন। 12 বছর যদি একটি রাস্তা করতে লাগে, সেই জায়গাটিতে জনগণ কিভাবে ভালো কিছু আশা করতে পারে? জনগণ তো আসলে হাঁপিয়ে উঠছে। রাস্তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় গল্লামারি এবং 0 পয়েন্ট গিয়ে শুধুমাত্র এই 4 কিলোমিটারই হয়তো 20 কিলোমিটারের সমান তাদের পরিবহন এবং সময় ব্যয় হচ্ছে। কেডিএ বলছে ঠিকাদারের গাফিলতিতেই ঘটেছে এমন বিড়ম্বনা। সংকট সমাধানে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। পিপিআর 2025 অনুযায়ী আমরা অগ্রিম টেন্ডারের কার্যক্রম করে ফেলেছি। এখন আপনার এটা একনেকে অনুমোদন হলে আমরা নোটিফিকেশন অ্যাওয়ার্ড দেবো আর কি। সম্প্রতি 3য় দফায় প্রকল্প সংশোধন করে ব্যয় 259 কোটি টাকা থেকে 280 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশ বা পুশিং ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছে তার কাছে। প্রথমে জানিয়ে রাখি যে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পর থেকে সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত এলাকাগুলোতে কিন্তু বিজিবি তৎপর রয়েছে। আমরা দেখেছি যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু আরো জোরালো করা হয়েছে। আমরা জেনেছি যেন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে কোনো রকম অনুপ্রবেশ যেন না হয় এবং পুশিনের ঘটনা না হয়, সেজন্য কিন্তু বিজিবি সদস্য যারা রয়েছে তারা তৎপর অবস্থায় রয়েছে। আমরা কথা বলেছি এখানকার বিজিবির সাথে। বিজিবি জানিয়েছে যে বাংলাদেশের এই উত্তরের জেলার কিন্তু 3 দিকে সীমান্ত হয়, কিন্তু চারদিকেই তারা কঠোর অবস্থানে রয়েছে। তারা বলছেন যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অবৈধভাবে এই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা দিন এবং রাত তৎপর অবস্থায় রয়েছে। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড়ের মিরগড় সীমান্ত এলাকায়। ঠিক আমার পেছনে আমরা দেখছি যে এই সীমান্তটিতেও কিন্তু কঠোর অবস্থায় রয়েছে বিজিবি সদস্যরা। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ে যেহেতু 3 দিকেই ভারতীয় সীমান্ত রয়েছে, এখানে কিন্তু মূলত পঞ্চগড় 18 বিজিবি এবং নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন মূলত বেশি অংশ কাভারেজ করে। এবং একই সাথে বলে রাখি যে এখানে ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়ন প্রায় 40 কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তায় দায়িত্ব পালন করে। সব মিলিয়ে এখানে 3টি যেহেতু ব্যাটালিয়ন রয়েছে, তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন। আমি গতকাল রাতেও কথা বলেছি পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সিওর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত পঞ্চগড়ের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং বিজিবি চেষ্টা করছে যেন সকল ধরনের অপরাধ সীমান্ত বন্ধ করতে পারে, সেজন্য তারা তৎপর অবস্থানে রয়েছে। তারা বলছেন যে সরকারিভাবে আগামীতে বা সরকারিভাবে নতুন করে কোনো নির্দেশনা আসলে তারা সেটিও পালন করবে, এমনটি আমাকে জানিয়েছেন। তবে বর্তমান সর্বশেষ যদি অবস্থা বলি তো সীমান্তের অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন সহ সকল ধরনের অপরাধ নির্মূলে কিন্তু বিজিবি তৎপর অবস্থায় রয়েছে, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সীমান্ত নিরাপত্তার সর্বশেষ খবর।
দর্শক, ভারতের বিধানসভা নির্বাচনের পর যে তৎপর রয়েছে বিজেপি, সে খবরে দিচ্ছিলেন পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভাঙা ব্রিজের কারণে দুর্ভোগে হাজারো মানুষ। 15টি গ্রামের বাসিন্দারা পথ ঘুরছেন কয়েক কিলোমিটার। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন হাসপাতালগামী রোগীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়া হবে। চুয়াডাঙ্গা থেকে মাহফুজ মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। প্রায় ৪৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুর গ্রামে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের খালের ওপর ব্রিজ নির্মাণ করে। তবে বছর কয়েক আগে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও ঝুঁকি নিয়েই যানবাহন ও সাধারণ মানুষের পারাপার। কিন্তু ২০২৪-এর জুনে ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়লে একেবারেই বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এরপর থেকে ১০ মিটার দীর্ঘ ব্রিজের জন্য অন্তত ২ থেকে ৩ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয় স্থানীয়দের। এতে মাঠের ফসল, শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা ব্যাপক বিড়ম্বনার শিকার হন। আমাদের ধান, পাট এবং যাতায়াতের খুবই অসুবিধা। এই ব্রিজটা আজ গত 2 বছর আগে ভেঙে গেছে, কিন্তু এই ব্রিজটা দেখাশোনার মতো তেমন কোনো লোক নেই। আমাদের হসপিটাল যাইতে হয়, জোয়াড়ায় সেখানে যাইতে পারছি না, মালামাল বিক্রি করতে যাবো সেটা যাইতে পারছি না। স্কুলে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ, তারা আসতে যাইতে একটু সমস্যা হয়। গাড়ি চলাচল করা অনেক কষ্ট, রাত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বরাদ্দ পেলে ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আলমডাঙ্গা উপজেলায় জিকে প্রকল্পের আওতাধীন সনাতনপুরে একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এই ব্রিজটি আমরা মেরামতের জন্য চাহিদা দিয়েছি। আগামী অর্থ বছরে প্রয়োজনীয় বরাদ্দ পেলে আমরা ব্রিজটি মেরামত করতে পারব। আলমডাঙ্গার সনাতনপুর ব্রিজ দিয়ে প্রতিদিন ছোট বড় ১২০টি যানবাহন চলাচল করত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক, অথচ গেল ৮ মাস ধরে মেহেরপুরের ক্লিনিকগুলো ওষুধ শূন্য। চিকিৎসা নিতে গিয়ে ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে আসছেন অসহায় মানুষ। অনেককেই ছুটতে হচ্ছে জেলা শহরের হাসপাতালে। যদিও বরাবরের মতোই সিভিল সার্জন শোনালেন আশার বাণী। সীমান্তবর্তী এলাকা হরিরামপুর কমিউনিটি ক্লিনিকের ওষুধ সংরক্ষণের আলমারিটা পড়ে আছে ফাঁকা। গেল ৪ মাস ধরে রোগীদের ওষুধ দিতে পারছেন না প্রতিষ্ঠানটির স্বাস্থ্য সহকারী। প্রতিদিনই শিশু, বয়োবৃদ্ধ সহ সাধারণ মানুষ প্রাথমিক সেবা নিতে এসে ফিরছেন শূন্য হাতে। ব্যাহত হচ্ছে গ্রামীণ মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা। জেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে এখন একই অবস্থা। আমরা কোনো ওষুধ পাচ্ছি পালিপার আমাদের খুবই ভালো হইতো ছেলের পৈকি। ওষুধ নিতে এসে আমরা ঘুরে যাই, পাইনি বলবে নেই, যখন ছিল তখন দিয়েছি, এখন নেই। আজকে প্রায় 9 মাস ওষুধ পাইনি, আমাদের বাচ্চা নিয়ে ঘুরে যেতে হয়। আমরা মেহেরপুরে যেতে পারি না, অটো ভাড়া লাগবে বলি। ওষুধ আসলে পরে তো সেবা পাওয়া যাবে এখানে। নাতে নিয়ে এসলাম যে ওষুধ নেবো, ঠান্ডা জ্বর কাশি, পাসিনি ওষুধ, 5-6 মাস ওষুধ দেয়নি। গেল বছরের আগস্টে সর্বশেষ ওষুধ বরাদ্দ হলেও ডিসেম্বর নাগাদ তা শেষ হয়ে যায়। চলতি বছরে ওষুধ সরবরাহ না পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য সহকারীরা। এলাকা মানুষ, গরিব মানুষগুলা হাসপাতাল যাইতে গিয়ে দেখাইছে যে গাড়ি ভাড়া, ডাক্তার খরচ, সময়ের ব্যয়, এগুলো দিয়ে দেখাইছে যে সুবিধা ভোগ করতে ভাত পাইতো। এখানে সুবিধা বঞ্চিত হওয়ার কারণে মানুষ, জনগণ, আশপাশের জনগণ ক্ষোভ প্রকাশ করছি। আমরা 2025 সালের আগস্ট মাসের 12 তারিখে লাস্ট ওষুধ পেয়েছি। মধ্যবর্তী সময় আমরা আর ওষুধ পাইনি। সবকিছুর চাহিদা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা পাঠিয়েছি। তারপর তারা জানিয়েছেন যে আমাদের চাহিদা মোতাবেক ওষুধটা পাঠানো হবে। প্রতি 3 মাস অন্তর 26 প্রকার প্রাথমিক চিকিৎসার ওষুধ বরাদ্দ পেলেও এই বছর এখনো মেলেনি জানিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন সিভিল সার্জন। একটু সমস্যা হয়েছে, মনে করেন যার বাসা একটু দূরে, হাসপাতাল থেকে দূরে, তার একটু আসতে হয়েছে, এটাই সমস্যা। কিন্তু আমরা এমএসের মধ্যে ওষুধ কিনা আছে, সেগুলি আমরা দিতে পেরেছি। কমিউনিটি ক্লিনিকে ওষুধ স্বল্পতার কারণে মানুষের একটু সমস্যা হয়েছে আর কি। এখন আশা করি এই সরকারের আমলে এই সমস্যা আর হবে না। মেহেরপুর জেলায় 3টি উপজেলায় মোট 72টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার। এলডিসি উত্তরণ মাথায় রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে সার্কুলার অর্থনীতি নিয়ে সেমিনারে উদ্যোক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান জরুরি। দেশে তৈরি পোশাক খাত থেকে বছরে প্রায় 6 লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হয়। এর মাত্র 5% পুনর্ব্যবহার করতে পারেন উদ্যোক্তারা।
টেক্সটাইল বর্জ্যের প্রক্রিয়াকরণ সংকট নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প ও পরিবেশে। তাই সক্ষমতা বাড়িয়ে কাঁচামালের অপচয় কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান উদ্যোক্তারা। This waste into the business case, and nowadays we are facing challenges in terms of sales of this waste, which is mostly influenced by local political leaders. বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমই এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সার্কুলার ইকোনমিতে বিনিয়োগের আগ্রহ জানায় ইউরোপীয় ইউনিয়ন। জানানো হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এটি সহায়ক হবে। We are funding it together with the Ministry of Foreign Affairs of Finland. H&M and Bestseller are leading pilots to scale textile recycling. এলডিসি উত্তরণ হলে স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে বাংলাদেশ, শেষ হয়ে যাবে বিশেষ বাজার সুবিধা। এমন পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। Ready-made garments or pharmaceuticals, all leather goods or jute products, everything has to be sustainable. Because after a long time, the world has come to the conclusion that we just cannot finish ourselves by destroying the total ecosystem. লজিস্টিক খরচ কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। Given responsibility of handling one terminal, container terminal, to a Danish company. MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে বৈধ পথে মশলা আমদানি কমার পাশাপাশি দামেও ধস নেমেছে। গত অর্থবছরের তুলনায় যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানি 25% কমেছে, তেমনি এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে সব ধরনের মশলার দাম কেজিতে কমেছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। ভারত থেকে চোরাই পথে চাহিদার অতিরিক্ত মশলা পাচার হয়ে আসায় আমদানি এবং দাম দুটোই কমেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি এলাচ 4100 টাকায় বিক্রি হলো, চলতি সপ্তাহে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 3900 টাকায়। একইভাবে সপ্তাহের ব্যবধানে লবঙ্গে 50 টাকা কমে 1300 টাকা, জিরা 530 টাকা এবং গোলমরিচ 1010 টাকায় বিক্রি হচ্ছে। একদিকে বাজারে যেমন মশলার দাম কমছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলা আমদানিতেও ধস নেমেছে। আমদানিতে যেটা করতে চাইতেছে, কিন্তু আমার মনে হয় না যে এখানে ব্যবসায়ীর কাছে তেমন একটা চাহিদা পরিমাণ এলসি করার মতো টাকা আছে, আমার একটা ধারণা। কারণ কস্টিং হয় একরকম, কিন্তু মাল বিক্রি হচ্ছে একরকম, তাহলে আপনি কতক্ষণ লোকসান দিয়ে আপনার ব্যবসাতে দাঁড়িয়ে থাকবেন। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে 2793 মেট্রিক টন জিরা, 1257 মেট্রিক টন লবঙ্গ, 1098 মেট্রিক টন এলাচ এবং 346 মেট্রিক টন জয়ফল আমদানি হয়েছে। জিরা, লবঙ্গ, এলাচ এবং জয়ফলের মতো মশলার আমদানি তুলনামূলক 25% কমলো। বেড়েছে দারুচিনি, গোলমরিচ, জয়ত্রীর আমদানি। আমদানির যে ধারাবাহিকতা রয়েছে তাতে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট দেখা দেবে না, কারণ চিটাগং কাস্টম হাউস ছাড়াও অন্যান্য বন্দর দিয়েও যথেষ্ট পরিমাণ আমদানি হচ্ছে। আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে চোরাই পথে মশলা আনার প্রবণতা বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পাইকারিতে মশলার দাম কমায় খুচরা বাজারের প্রভাব পড়েছে। ইম্পোর্টারদের যে কস্টিংয়ে এখানে মাল আসে, এই কস্টিংয়ে সেই এখন বেলেগে মাল ঢোকার কারণে মশলাগুলো আমরা ওই বরাবরই কস্টিং রেটও বেচতে পারতেছি না। এখন একদিকে বেচা বিক্রি নাই, অন্যদিকে হচ্ছে কি আমাদের এখানে ইন্ডিয়া ল্যান্ড বর্ডার শেয়ার আছে, ইন্ডিয়া থেকে আমাদের এলসির মাধ্যমে মাল আসতেছে, এই কারণে মূলত কম আছে আর কি বাজার। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি জিরা, গোলমরিচ এবং এলাচ আমদানি হয়। এছাড়া লবঙ্গ, দারুচিনি, জায়ফলের মতো মশলা ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। কোরবানের আরও অন্তত 1 মাস সময় থাকলেও বাজার সয়লাভ হয়ে গেছে বিদেশ থেকে আমদানি করা মশলায়। একই সাথে প্রতিবেশী দেশ ভারত থেকেও নানা পথে মশলা আসছে বাজারে, আর তাই দামও নিয়ন্ত্রণে রয়েছে, এমনটি বলছেন আমদানিকারক এবং পাইকারি ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অস্ত্র আর ভালোবাসায় যুক্তরাষ্ট্র হত্যার শিকার বৃষ্টির জানাজা। মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার। 2 শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত। কাঁচামাল সংকটে বন্ধ হওয়ার 23 দিন পর চালু হতে যাচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এর মধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল।
বিপিসি জানিয়েছে শুক্রবার থেকে পরিশোধন শুরু করবে ইস্টার্ন রিফাইনারি। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিপিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণয় এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজার এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভালোবাসার চোখের পানিতে যুক্তরাষ্ট্র হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে বিদায় জানিয়েছেন সহপাঠীরা। ফ্লোরিডার টাম্পায় তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। 9 মে সকালে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. The entire process-টা আমার জন্য খুবই দুঃখকর and সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই। আমাদের ফাইনাল চলছে and we hopeful that এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। গেল 16 মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বার প্রান্তে তেহরান, ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি সইয়ের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু হবে। এরপর একটি চুক্তির জন্য আলোচনা টেবিলে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্টও জানিয়েছেন ইরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক এই তৎপরতার মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন নৌবাহিনী। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক আলোচনার ডামাডোলের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজ অবরোধ অমান্য করার চেষ্টা করলে তাতে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে কামানের গোলা ছুড়ে ওই জাহাজের রাডার ব্যবস্থা অকেজো করার দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে তেহরানের কিছুটা নমনীয় হওয়ার আভাস মিলেছে। ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা জানিয়েছে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি ও চিকিৎসা সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তির বিষয়ে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এছাড়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। এদিকে দীর্ঘ কথা চালাচালির পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের। তাদের তথ্য অনুযায়ী যুদ্ধ বন্ধে একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরান সরকার এখনও মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং শিগগিরই পাকিস্তানের মাধ্যমে তাদের চূড়ান্ত জবাব পাঠাবে বলে জানিয়েছে। এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় হামাসে পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সহ 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 17 জন। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আলাদা হামলায় গাজা সিটিতে হামাস নেতার ছেলে গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। হামাস এই ধারাবাহিক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা হিসেবে অভিহিত করেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের অভাবেই ইসরায়েল এমন নৃশংসতা চালানোর সাহস পাচ্ছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলি আগ্রাসন থামাতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ভোরের সময় আরও থাকছে। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান। পিএসএল ফেরত তারকার প্রশংসার শাহিন আফ্রিদির। কন্ডিশনের সুবিধা নয়, স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, বললেন টাইগার হেড কোচ। জাপানে পারিবারিক আইনে আসছে যুগান্তকারী পরিবর্তন। দেশটিতে প্রথমবারের মতো চালু হয়েছে যৌথ অভিভাবকত্ব ব্যবস্থা। একক অভিভাবকত্ব প্রথার বাইরে এই নতুন আইনকে শিশুদের ভবিষ্যৎ এবং পারিবারিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই পরিবর্তন জাপানের সামাজিক কাঠামোতেও দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে বিবাহ বিচ্ছেদের পর সন্তানের সম্পূর্ণ দায়িত্ব একজন অভিভাবকের উপর ন্যস্ত থাকত। ফলে অন্য অভিভাবক সন্তানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কিংবা বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আইনগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। এই পরিস্থিতি অনেক ক্ষেত্রে অভিভাবক ও সন্তানের সম্পর্কেও দূরত্ব তৈরি করত বলে মত বিশ্লেষকদের। দেশটির নতুন আইনের আওতায় বাবা মা উভয়ই পারস্পরিক সম্মতিতে যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারবেন। তবে উভয় পক্ষ একমত না হলে কিংবা বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে আদালতের মাধ্যমে একক অভিভাবকত্ব নির্ধারণেরও সুযোগ রাখা হয়েছে।
জাপানের বিচার মন্ত্রণালয় জানিয়েছেন এই আইনের মূল উদ্দেশ্য সন্তানের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা এবং বাবা মা উভয়ের সাথেই সন্তানের সুস্থ সম্পর্ক বজায় রাখা। বিশেষজ্ঞদের মতে যৌথ অভিভাবকত্বের ফলে সন্তানের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সামাজিক স্থিতিশীলতা উন্নত হয়। বাবা কিংবা মা ভিন্ন দেশের নাগরিক হলেও অভিভাবকত্ব বিরোধের ক্ষেত্রে এই আইন ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নতুন ব্যবস্থা ঘিরে কিছু উদ্বেগও রয়েছে। পারিবারিক সহিংসতা বা নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়গুলোতে এই আইন কার্যকর করতে গেলে অতিরিক্ত সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যৌথ অভিভাবকত্ব নীতি জাপানের পারিবারিক ব্যবস্থায় এক নতুন পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। সন্তানের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বাস্তবে এটি কতটা প্রয়োগ করা যায় সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। নাহিদ রানার পেস নিয়ে চিন্তিত পাকিস্তান শিবির। পিএসএল ফেরত তারকার প্রতিভা নিয়ে প্রশংসা করলেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। রানা যেন পাকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর না হন সেই প্রত্যাশা আফ্রিদির। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ইতিবাচক প্রত্যাশা পাকিস্তানের। কন্ডিশনের বাড়তি সুবিধা নয়, বরং স্পোর্টিং উইকেটে খেলবে বাংলাদেশ, জানিয়েছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানোর পক্ষে কোচ। পিএসএলে দাপুটে পারফরমেন্সে আলোচনায় নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ বলেই একটু বাড়তি আগ্রহ পেস স্টারকে নিয়ে। বাবর আজম ছিলেন একই দলের সদস্য, বন্ধু থেকে এখন প্রতিপক্ষ। বাংলাদেশের চিরাচরিত স্পিন ট্র্যাক এবার দেখা যাচ্ছে না। পাকিস্তান প্রস্তুতি নিয়ে এসেছে টাইগারদের স্পিন সামলানোর, তবে এবার উইকেট একেবারেই ভিন্ন। গ্রিন টপ উইকেটে গতির ঝড় তুলতে পারেন পেসাররা, যেখানে টাইগারদের বড় অস্ত্র নাহিদ রানা, যাকে নিয়ে চিন্তায় আছে পাকিস্তানও। শাহিন শাহ আফ্রিদি রানার বিষয়ে কথা বলেছেন পেস বোলিং কোচ শন টেটের সঙ্গেও। নাহিদ রানাকে লম্বা সময় ধরে দেখছি। আমি শন টেটের সঙ্গে রানার বিষয়ে কথা বলেছি। ও বাংলাদেশের অনেক বড় সম্পদ। পিএসএলে তার পারফরমেন্স সবাই দেখেছে। পাকিস্তানের বিপক্ষে সেভাবে না জ্বলে উঠুক এটাই প্রত্যাশা করি। ঘরের মাঠে স্পিন ফাঁদ বানিয়ে জেতার অভ্যাস বাদ দিয়েছে বাংলাদেশ। অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিলেও এবার ভালো করতে হলে পারফর্ম করতে হবে। সেই কাজটা করতে প্রস্তুত দল বলে জানান বাংলাদেশ কোচ। আপনি যদি অতীতে ফিরে যান, বাংলাদেশ তখন নিজেদের মাটিতে সব সময় স্পিন ট্র্যাক বানাতো। এখন এখানে সবুজ পিচ, আমরা একটি ভালো উইকেটে খেলবো। আমাদের বোলাররা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটা ভালো, নাহিদ রানার মতো গতিময় পেসার আছে। তাকে বিশ্রাম দিয়ে খেলানো হবে কিনা সেটা আমরা প্রথম ম্যাচের পর দেখব। গত টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচনের জন্য মনোনীত কাউন্সিলরদের তালিকা পাঠাতে অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলোকে চিঠি দেবে বোর্ড। 16 মের মধ্যে ওই তালিকা বোর্ডের কাছে পাঠাতে হবে তাদের। অ্যাডহক কমিটির চতুর্থ সভা শেষে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। এদিকে 64 জেলার কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হচ্ছে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদও। বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নতুন অনেক কিছু করে প্রশংসা কুড়ানো তামিম ইকবাল একটা জায়গায় জন্ম দিয়েছেন প্রশ্ন, কেন যেন বোর্ড সভা নিয়ে কিছুটা লুকোচুরির প্রবণতা দেখা যাচ্ছে। গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েও সুযোগ রাখা হচ্ছে না মিটিংয়ের ফুটেজ সংগ্রহের। আবার সভা শেষে ব্রিফিংয়ের রীতিও বজায় রাখছে না বোর্ডের অ্যাডহক কমিটি। দায়সারাভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েই সারা হচ্ছে আনুষ্ঠানিকতা। গণমাধ্যমের মুখোমুখি হলে অন্যান্য নানা বিষয় উঠে আসতে পারত, কিন্তু সেগুলোর সুযোগই থাকছে না এমন প্রেস রিলিজ ফরম্যাটে। 2 দিনের ব্যবধানে আরও একটা বোর্ড সভা। সোমবারের সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করায় এদিন ব্রিফিং করলে নিশ্চয়ই সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন থাকতো অনেক। এদিনের অ্যাডহক কমিটির চতুর্থ সভাতেও মূল এজেন্ডা ছিল নির্বাচন। মিটিংয়ের পর পাঠানো প্রেস রিলিজে কাউন্সিলর নিয়ে আপডেট জানিয়েছে বোর্ড। বিসিবি নির্বাচনের 192 কাউন্সিলরের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থার তালিকা চূড়ান্ত করা হয়েছে এদিন। ওই অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলরদের তালিকা চেয়ে চিঠি দেবে বিসিবি, যা বোর্ডের কাছে 16 মের মধ্যে জমা দিতে হবে তাদের।
এদিকে 64 জেলায় কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগে আবেদন যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের মেয়াদ বাড়ানোর অনুমোদনও দেওয়া হয়েছে। গেল 30 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন করে 3 মাস মেয়াদ বাড়ানো হয়েছে তাদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের ছেলে ক্রিকেটের হাতেখড়ি দিচ্ছেন অস্ট্রেলিয়ান জাতীয় দলের খেলোয়াড়দের। বলছি তাহমিদ ইসলামের কথা। স্যাম কনস্টাসের মেন্টর হিসেবে যিনি সাড়া ফেলেছেন গোটা ক্রিকেট দুনিয়ায়। শেন ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাডেমি চালাচ্ছেন তাহমিদ। এবার খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগও। চলতি বছরের শেষে নিজের একাডেমির ছাত্রদের বাংলাদেশে নিয়ে আসবেন, শেখাবেন উপমহাদেশের ক্রিকেট সংস্কৃতি। চাঁদপুরের বালুর মাঠ থেকে বক্সিং ডে টেস্টে ড্রেসিং রুম শেয়ার করছেন অস্ট্রেলিয়ানদের সাথে। আমার সঙ্গে যিনি আছেন তার অভিজ্ঞতা কিছুটা এমনই। কথা বলছিলাম তাহমিদ ইসলামকে নিয়ে সোশ্যাল মিডিয়ার বদৌলতে, যাকে আপনারা চিনেন। তাহমিদ, আপনাকে বাংলাদেশে ওয়েলকাম। একটা লং টাইম পরে আসলেন, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। অস্ট্রেলিয়াতে এই চাঁদপুরের ছেলেটা যাওয়ার শুরুর স্টোরিটা কি ছিল? So I moved to Australia with my family when I was about 9 or 10 years old. Started playing primary school cricket in Sydney, and then eventually moved into the under-16s programs, and then I went to England as a player coach. So to make a bit of extra living expenses, you start doing one-on-one coaching. I found a real passion and love for coaching. And then I was lucky enough to work with Sam Constas, obviously, in school cricket when he was 12 years old, and then we've had a journey and something that I've really cherished over a long period of time, and I still speak to him every single day. And then, when he was 18 years old, he got picked for the Australian team at the Boxing Day. That was a surreal experience, something that I've only seen on TV, really, and then to be in the change rooms with the Australian squad. And for him to go out and express himself the way he did in front of 100,000 people at the MCG against Bumrah, who was on fire at that time, it was an incredible moment. ইয়াং ক্রিকেটারদের মাঝখানে যে একটা আস্থার জায়গা, এটা আপনি কিভাবে বিল্ড আপ করেছেন? I think, look, a guy that really helped me is Shane Watson. He's mentored me, and how he connected to players. I think that's the biggest skill, I think, in coaching, is to try and make sure that you're connected to your players, where the players are able to communicate with you freely, and you can hopefully impart some of the knowledge that you've acquired over the years. So Josh, he was playing in the PSL recently. I think he'll be in the ODI squad coming to Bangladesh. So we've had some conversations around playing spin and the conditions here, which has been really, really exciting for me to spend some time in Bangladesh. I feel like I'm a Bangladeshi at heart, and it's been amazing. What about social media? Shane Watsoner philosophy-টা কি social media সাথে? He was never on social media, so he gets someone to manage his account. Okay. So his wife, who's his manager, Lee Watson, manages his account. He says you can't really control other people's opinions, and everyone's always got an opinion, and everyone's entitled to their opinion, but the less you hear about that stuff, the better. Whether it's good or bad, it's almost better to just focus on your practice, your preparation, and then your playing, instead of spending hours on social media, scrolling and that sort of stuff, because I think that's burning a lot of mental energy in a lot of young people. বিরাট কোহলির কথা বলি বা স্টিভেন স্মিথের কথা বলি, এদেরকে আসলে সেই চ্যাম্পিয়নের তকমাটা কিভাবে, তারা কি মেন্টালি অনেকটাই বেশি স্ট্রং? I mean, I was involved a little bit with Sydney Sixers this year in the Big Bash, and Steve Smith was in incredible form. He was always the first person to come to training and the last person to leave, and that was incredible. You sort of think, I was actually at Cricketers Academy, and Mahmudullah was there for Prime Bank training, and he was the first man to training 2 hours before training, warming up by himself. I think the top players have that belief that if I do the work, I'm going to get the results. অস্ট্রেলিয়ার কালচার যেটা বললেন যে 1-to-1 কোচিং, সেই কালচারটা কি একটা বড় প্রভাব রাখে, এবং সেই সাবকন্টিনেন্টে আসলে সেই কালচারটা আমরা খুব বেশি দেখি না। আপনার কি মনে হয় ওই কালচারটা যদি আমরা এখানে সেট করতে পারি, আমরা ওইটাতেও আসলে রেজাল্ট পেতে পারি? I saw Mominul went to Sydney. I saw him training with Chandika Hathurusingha on his batting, which was amazing. Abhishek Sharma does stuff with Yuvraj Singh. So I think a lot of players, especially at the top level, it's nice to just have someone to talk to. It's probably a financial issue for young cricketers, because it's a big financial commitment to pay someone on a one-to-one basis, and
the players that can afford it. তামিদ, আপনাকে কি বাংলাদেশি কোনো ক্রিকেটারের সাথে কাজ করার আপনার ইচ্ছা রয়েছে কিনা, এখানে কোনো একাডেমিতে আপনার মেন্টর হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে কিনা? Yeah, I mean, inshallah, if the opportunity comes, I would love to. But I think for me, especially this first trip, I just want to make sure that I'm able to learn off some of the other coaches. And the coaching quality in this country is fantastic. I've tried to write a lot of the things down in my notepad, some of the new things I've learnt. Yeah, so I mean, if the opportunity arises, I'd love to, for sure, you know, because I feel a deep sort of connection to my roots. You're coming here again with some students in the later of this year. What's the plan? Yeah, I think to play a few trial games. I think it'll be, most of the players, it'll be a massive culture shock. It's to try and play 4 or 5 trial games, just practice games with the academy at cricketers in Purvachal, and then do 4 or 5 training sessions in spin conducive conditions, so they can go back to Sydney having experienced the Bangladeshi surfaces. তাহমিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আলোচিত তাহমিদের সঙ্গে, জানাচ্ছিলেন তার নিজের লক্ষ্যের কথা এবং পরবর্তী নিজের এই কোচিং ক্যারিয়ার নিয়ে কি করতে চাবেন সেসব সম্পর্কে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা স্টেডিয়ামে বছরের পর বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ সহ জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন হলেও মাঠের অবকাঠামো উন্নয়নে নেই জাতীয় ক্রীড়া পরিষদের কার্যকর উদ্যোগ। সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় পুরো মাঠ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে জমে থাকে পানি, ব্যাহত হয় খেলা। ঠিক এমন চিত্রই দেখা গেছে ফেডারেশন কাপের মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচেও। বিস্তারিত ইশতিয়াক আহমেদের রিপোর্টে। সজোরে বল কিক মারছেন ফুটবলাররা, কিন্তু গতি হারিয়ে বল থেমে যাচ্ছে মাঠে জমে থাকা পানিতে। কোথাও কাদা, কোথাও জমে আছে বৃষ্টির পানি। প্রথম দেখায় মনে হতে পারে এটি গ্রামের কোনো ফুটবল মাঠ, অথচ এটি দেশের ঐতিহ্যবাহী কুমিল্লা স্টেডিয়াম। আর এই দৃশ্য ফেডারেশন কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের। মঙ্গলবার ফেডারেশন কাপের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও রহমতগঞ্জ। প্রথমার্ধের শেষের দিকে শুরু হয় ভারী বৃষ্টি। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে মাঠের বিভিন্ন স্থানে জমে যায় পানি। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। পরে খেলা শুরু হলেও পুরো ম্যাচের চিত্র বদলে যায়। কাদাযুক্ত মাঠ আর জমে থাকা পানিতে স্বাভাবিক ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়ে। বল নিয়ন্ত্রণ, পাস কিংবা দৌড় সবকিছুতে ভোগান্তিতে পড়েন দুই দলের খেলোয়াড়রা। জাতীয় পর্যায়ে এমন ম্যাচে মাঠের করুণ অবস্থা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা। বছরের পর বছর ধরে একই সমস্যায় ভুগছে কুমিল্লা স্টেডিয়াম, কিন্তু আধুনিক ড্রেনেজ ব্যবস্থা কিংবা মাঠ সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে। স্টেডিয়ামের ড্রেন অবস্থা ভালো, কিন্তু আউটসাইডের যে ড্রেনে পানি যে পড়বে ওই পানির পানি কিন্তু আপ হয়ে গেছে, সেই কারণে পানিটা স্লোভাবে গেছে। আমরা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি, এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু আসলে ডিএফএর, কারণ খেলাটা ওদের, আমরা মাঠ ওদেরকে দিয়েছি, বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, এখানে আমাদের করণীয় কিছু নেই। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা দায় এড়ানোর চেষ্টা করলেও স্থানীয় ক্রীড়া সংগঠনের দাবি মাঠের অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের, অথচ দীর্ঘদিনেও কোনো টেকসই সংস্কার হয়নি। ভারী বৃষ্টিপাত হলে বাংলাদেশের শুধু কুমিল্লা নয়, অনেক জায়গায় এইভাবে পানি জমে যাবে। তবে আমরা আগামীতে যদি কোনো রকমের পরিবর্তনের বা মাঠকে আবার আধুনিকায়ন করবার কোনো সুযোগ থাকে, সেখানটা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আমাদের কথোপকথনটা থাকবে। অতিরিক্ত বৃষ্টি হলে তো সরানোর সুযোগ নাই, আর তারপরে আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ আমাদের সিজন আবার শুরু হবে, আমরা আমাদের যেটুকু পানি জমে যাতে ভবিষ্যতে না জমে সেইভাবে পদ্ধতি আমাদের জেলা প্রশাসক স্যার, আমাদের সভাপতি, তার সাথে কথা বলে ইনশাল্লাহ আরও আমরা ভালো করব। জাতীয় পর্যায়ে ম্যাচ আয়োজন করলেও অবকাঠামোগত মান নিশ্চিত করতে ব্যর্থ কুমিল্লা স্টেডিয়াম। বর্ষা এলে এই মাঠ পরিণত হয় জলাবদ্ধতায়। সমর্থকদের প্রশ্ন, জাতীয় ক্রীড়া পরিষদের নজর কবে পড়বে এই স্টেডিয়ামের দিকে? ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। আফিদা খন্দকারকে অধিনায়ক করে নারী সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা করলেন পিটার বাটলার। প্রথমবারের মতো সাফে ডাক পেলেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকি। শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়েছেন স্বপ্না ও মুনকি। সাফ নিয়ে বাফুফের প্রস্তুতিতে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলার। হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য অধিনায়ক সহ পুরো দলের।
টানা 2 সাফ জেতার পর এবার হ্যাট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্যে ফুটবল ফেডারেশন নিয়েছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আফিদা ঋতুপর্ণারা যাতে ইতিহাস গড়তে পারেন সেজন্য চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে হয় প্রথম পর্বের অনুশীলন। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতে এবার থাইল্যান্ড যাচ্ছে পিটার বাটলার শিষ্যরা। অতীতের অভিযোগ করা বাটলার এবার ফেডারেশনের ভূমিকায় সন্তুষ্ট। এএফসি এশিয়ান কাপে ভালো ফলাফল করতে না পারলেও সাফের শিরোপা ধরে রাখতে চান ব্রিটিশ কোচ। অনুশীলন নিয়ে এখন পর্যন্ত যতটুকু সহায়তা পেয়েছি তাতে আমি খুশি। চট্টগ্রামের মাঠ খুব একটা বড় ছিল না, তবুও মেয়েরা ভালো প্রস্তুতি নিয়েছে। সাফের তুলনায় এএফসির টুর্নামেন্টগুলোকে এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবো আমরা। আফিদা খন্দকারকে অধিনায়ক করে সাফের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন বাটলার। দলে আছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী, দলের নতুন মুখ অর্পিতা ও মৌমিতা। নারী এশিয়ান কাপের স্কোয়াডে থাকা স্বপ্না, মুনকি ও নবীরন খাতুনের জায়গা হয়নি সাফের চূড়ান্ত স্কোয়াডে, যার ব্যাখ্যাও দিয়েছেন কোচ। এশিয়ান কাপে পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না ক্যাপ্টেন আফিদা খন্দকারের। ডিফেন্সে তার ভূমিকা নিয়ে হয় সমালোচনা, তাই সমর্থকদের অতিরিক্ত প্রত্যাশা না করে পাশে থাকার অনুরোধ অধিনায়কের। আমাদের দেশে কি করা হয়, যখন ভালো খেলে কেউ তখন তাকে বেশি একটু ভালো বলা হয়, আবার যখন একটু খারাপ খেলে তাকে আরেকটু বেশি খারাপ বানিয়ে বলা হয়। আমাদের দেশে এই স্বভাবটা আছে সবার। তো আমি চেষ্টা করব যাতে মানুষের একটু চিন্তা ভাবনাটা বদলানো যায়, যাতে তাকে উৎসাহ দেওয়া যায়। স্বপ্না ও মুনকির পারফরমেন্স খুবই হতাশাজনক। দলীয় শৃঙ্খলায়ও সমস্যা আছে তাদের। আশা করি কোনো একদিন তারা উপলব্ধি করবে। তাদের ভালোর জন্যই আমি কঠোর হচ্ছি, তাই আপাতত দলের বাইরে রাখা হয়েছে তাদের। এবারের দল নিয়ে আশাবাদী নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। হ্যাট্রিক শিরোপা জয়ে বদ্ধপরিকর আফিদা খন্দকার। আমরা সবাই একসাথে অনেকদিন ধরে প্র্যাকটিস করি, তো এই টিমের সাথে সবার কম্বিনেশন অনেক ভালো। তো আমি আশা করব সবাই মিলেমিশে আমরা ভালো কিছুই করতে পারবো। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করে 21 মে সরাসরি ভারত যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লড়াই। গ্রুপের অন্য দল স্বাগতিক ভারত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সুযোগ পেলে নতুন করে স্পোর্টসে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে যেতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের তারকা মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দিতে চান তিনি। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সহ দেশের জেলা স্টেডিয়ামগুলোকেও স্বরূপে ফেরানোর উদ্যোগ নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধে বিচরণ রুখতে নিরাপত্তা বাড়ানোর আশ্বাসও দিয়েছেন আমিনুল। আবারও শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ সহ জেলা লীগ চালুর ঘোষণাও দিয়েছেন প্রতিমন্ত্রী। দেশের ফুটবলের নবজাগরণের ফেরিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। হামজা এলেই দেশের সমর্থকদের মাঝে তৈরি হয় উন্মাদনা। এবারও হামজা এসেছেন ঢাকায়, তবে জাতীয় দলের ব্যস্ততা নয়, বাণিজ্যিক কারণে লেস্টার সিটি মিডফিল্ডার এসেছেন দেশে। হামজার হঠাৎ বাংলাদেশ সফরে তাকে ঘিরে নতুন পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে গত 2রা মে থেকে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন করে স্পোর্টস। নতুনদের জয়গানে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায় বর্তমান সরকার। প্রতিভাবানদের উজ্জীবিত করতে নতুন করে স্পোর্টসের সঙ্গে হামজাকেও যুক্ত করতে চান আমিনুল হক। হামজা চৌধুরী বাংলাদেশে এসেছে, তাকে নিয়ে গিয়ে আমরা আমাদের সেই তৃণমূলের একদম প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ যারা তারকা খেলোয়াড় রয়েছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিতে চাই আমি হামজা চৌধুরীকে। দেশের স্টেডিয়ামগুলোকে স্বরূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কারের উদ্যোগ নিয়েছেন আমিনুল হক। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামে মাদকাসক্তদের অবাধ বিচরণ রোধে নিরাপত্তা বাড়ানোরও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। প্রত্যেকটি জেলা লীগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরেবাংলা কাপ আমরা যখন খেলেছি, সেই সোহরাওয়ার্দী কাপ, আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। প্রবাসী ফুটবলারদের ভিড়ে দেশীয়রা যেন হারিয়ে না যায় সেদিকেও সতর্ক নজর তার। জেলা লীগ চালুর পাশাপাশি শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপের মতো টুর্নামেন্ট চালুর ঘোষণাও দিয়েছেন আমিনুল হক। বিদ্যুৎ, পানি থেকে শুরু করে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম, বেশ কিছু জায়গায় আমি অনিয়ম দেখেছি।
এবং খুবই অপরিষ্কার দেখেছি, সেগুলো যাতে আগামীকাল থেকে কাজ শুরু করে সে বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে। এখানে আমি ইতিমধ্যে শুনেছি যে আমাদের ঢাকা স্টেডিয়ামের আশেপাশে মাদক সেবীদের একটি আড্ডাখানা হয়েছে। ইতিমধ্যে আমি প্রশাসনকে বলেছি যাতে এই বিষয়গুলো নিয়ে যাতে ব্যবস্থা নেয়, এবং আমরা আশা করছি যে আমরা নিজেরাই আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা যদি আরও বেশি নিরাপত্তা কর্মী বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এটার আরও একটু ভালো ফল আমরা পাবো ইনশাল্লাহ। দেশের ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান আমিনুল হক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কিক ফেস্টের ফাইনাল। এদের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল ব্র্যাক ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কিক ফেস্টের ফাইনালে। এদিন মুখোমুখি হয় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দল। গোলের জন্য মরিয়া দুদলই চালায় একের পর এক আক্রমণ। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই বাজিমাত করে বিজিএমইএ ইউনিভার্সিটি। 3-1 গোলে শিরোপা ঘরে তুলে নেয় তারা। এটা আমাদের ভার্সিটির একটা লাস্ট টুর্নামেন্ট ছিল আমাদের, এই জন্য আমাদের সবার এগ্রেশন ছিল আর কি এই ফুটসলটা আমাদের চ্যাম্পিয়ন অ্যাটলিস্ট একটা কাপ দেওয়ার জন্য ভার্সিটিতে আমরা অনেক বছর ট্রাই করছি। ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক মশির রহমান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের মুকুট জিতে নেন বিজিএমইএ ইউনিভার্সিটির অধিনায়ক মোহাম্মদ রেজাউল করিম হিরো। যদি প্রকাশ করা যায় তো চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি, তাহলে হয়তো পৃথিবীর কোনো কলমের কালি শেষ হয়ে যায়, কলমের কালি শেষ হয়ে যেত কিন্তু প্রকাশ করার অনুভূতি প্রকাশ হইতো না। থ্যাংক গড ফর সব কিছুর জন্য যে এতটুকু পর্যন্ত আমরা আসতে পারছি। সো এতটুকু আসার পর পেনাল্টি এটা পুরোটা লাকের উপর ডিপেন্ড করে। সো আমাদের লাক ছিল না। রাজধানীর বাড্ডায় নিজেদের ক্যাম্পাসে এই টুর্নামেন্টের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি, আর এতে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়ে গেছে ব্রাজিলে। রাজধানী রিও ডি জেনেরোর ফাভেলাগুলো বর্ণিল করে তুলছেন চিত্রশিল্পীরা। সহিংসতার বদলে সেখানে শোভা পাচ্ছে ভ্রাতৃত্ব আর ঐক্যের আহ্বান। বিশ্বকাপে ব্রাজিল নিয়ে এবার খুব বেশি প্রত্যাশা না থাকলেও উদযাপনে কোনো কমতি রাখতে চান না ফুটবল প্রেমীরা। রিও ডি জেনেইরোর যে অঞ্চলগুলো সবসময় খবরের শিরোনামে আসতো দাঙ্গা, মারামারি আর মাদকের অবাধ বিচরণের জন্য, সেখানে এখন উৎসবের আমেজ। এখানেই যেন ফিফার সফলতা। ফুটবলের মাধ্যমে গোটা পৃথিবী একসুতোয় বাঁধার যে লক্ষ্য নিয়ে এগুচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা, বিশ্বকাপের প্রাক্কালে তা যেন পরিপূর্ণ। ব্রাজিলের রাজধানীর সবচেয়ে বড় ফাভেলা রাচিনিয়া নিয়ে সবসময় বিরাজ করে এক ধরনের চাপা আতঙ্ক। তবে হুট করে এখন কেউ সেখানে ভ্রমণ করলে ভিমড়ি খাবেন, কারণ অস্ত্র, গোলাবারুদ আর মাদকের বদলে সেখানে এখন বাহারি রঙের চিত্রকর্ম। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সেই উন্মাদনা ব্রাজিলবাসীর মাঝে ছড়িয়ে দিতে একটু আগে ভাগে উৎসবে মেতেছেন এখানকার স্থানীয়রা। আমরা যে সবাই একত্রিত সেটা বোঝানোর জন্যই এই চিত্রকর্ম। ফাভেলাগুলোতে যে শুধু সহিংসতা হয় না, আমরা এই বার্তা দিতে চাই এটা আমাদের ভ্রাতৃত্বের প্রতীক, একই সঙ্গে শক্তি আর সামর্থ্যেরও। শুরুতে আমাদের পরিকল্পনা ছিল আমরা 20 মিটার লম্বা একটা চিত্রকর্ম আঁকবো, কিন্তু পরে সেটা 30 মিটার করা হয়েছে। আসলে ভালো কিছু করতে গেলে অনেক সময় সেটা নির্দিষ্ট আকারে থাকে না। বিশ্বকাপের আগে ব্রাজিলের রোড পেইন্টিং এর ঐতিহ্য বেশ পুরনো। সেলেসাউদের ব্র্যান্ড কালার সবুজ, নীল আর হলুদে ফুটিয়ে তোলা হয় দেশটির ফুটবল লেগেছে। সেই চিত্রকর্মে কিংবদন্তির পাশাপাশি ঠাঁই পায় বর্তমানের তারকারাও। রিওর রাচিনিয়া রাঙিয়ে তুলছেন 3 জন চিত্রশিল্পী, যাদের 2 জনই বেড়ে উঠেছেন এই ফাভেলা থেকেই। এ ধরনের চিত্রকর্ম ব্রাজিলের ঐতিহ্য, এর জন্য আমরা 4 বছর ধরে অপেক্ষা করে থাকি। সবাই মিলে আমরা আইডিয়াগুলো যখন ফুটিয়ে তুলি, সেটা এক কথায় আমাদের দারুণ এক অনুভূতি তৈরি করে। পর্যায়ক্রমে রিও ডি জেনেইরোর প্রায় সবগুলো ফাভেলাগুলো রাঙিয়ে তুলবেন এই চিত্রশিল্পীরা। বিশ্বকাপের আগে সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা চান না ফুটবল প্রেমীরা। যদিও আসন্ন বিশ্বকাপ নিয়ে এবার কোনো প্রত্যাশা নেই ব্রাজিলিয়ানদের। এসএম ইকবাল, সময় সংবাদ। এবার শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারের পিএসকে গুলি করে হত্যা। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিজেপির। সন্দেহের তীর তৃণমূলের দিকে। ঘটনার নিন্দা দলটির।
তিস্তার সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ। নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা কামনা, যৌথ বিজ্ঞপ্তি। সরকারি দফতরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা, প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজ সাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর। জাহাজবাড়িতে 9 জনকে হত্যায় হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 7 জন। এবং শুল্কযুদ্ধে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হলেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পণ্যের রপ্তানি আয়, ঊর্ধ্বমুখী যুক্তরাজ্যেও কমেছে জার্মানিতে ইপিবির পরিসংখ্যান। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। কাজল, ধন্যবাদ আপনাকে। সকালের সময় নিয়ে সঙ্গে থাকবো আমি সাবরিনা মজুমদার। কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সবাই।